আজকের গল্পটি কেবলমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য। যারা 18 বছরের নিচে দয়া করে এড়িয়ে চলবেন। নতুন নতুন গল্পের আপডেট পেতে অন্ধকারে বিভীষিকা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধূমপান ও তামাক সেবন ক্যান্সার সহ মারাত্মক রোগের কারণ হতে পারে। নিজের এবং পরিবারের সুস্থতার জন্য এগুলো থেকে দূরে থাকুন। স্মোকিং and tobacco use can causes cancer and other serious disease. Stay away from these harmful habits for your own health and your family's well-being. অযোধ্যা পাহাড়ের কাছে জঙ্গলের নির্জন মরম রাস্তা। রাত তখন 10:15। বাইরের আকাশ ভেঙে বৃষ্টি নামছে। সঙ্গে মাঝে মাঝেই বিদ্যুতের কড়কড়ানি। রুদ্রর কালো রঙের এসইউভি জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে আছে। হেডলাইটটা কেবল সামনের কয়েক হাত লাল রাস্তা আলোকিত করে রেখেছে। ধুর ছাই, এই সময়টাতে গাড়িটা নষ্ট হচ্ছিল। একেতে নেটওয়ার্ক নেই, তার উপর ইঞ্জিনের এই অবস্থা, বিরক্ত। আমি তো আগেই বলেছিলাম রুদ্র, শর্টকাট নেওয়ার দরকার নেই। মেইন রোড দিয়ে গেলে এতক্ষণে আমরা হোটেলেও পৌঁছে যেতাম। দেখো বাইরে কি হুড়কুটে অন্ধকার। আমার কিন্তু খুব ভয় করছে। আরে বাবা থামবে তুমি? প্যান প্যান করো না তো। মেশিনারি জিনিস খারাপ হতেই পারে। আর তুমি কি ছোট খুকি? পাশে আমি আছি তো নাকি? উফ, তুমি আছো বলেই তো আরো টেনশন হচ্ছে। তোমার এই অ্যাডভেঞ্চারের নেশা না কোনোদিন আমাদের একটা বড় বিপদে ফেলবে। আচ্ছা, গাড়িটা কি স্টার্ট নিচ্ছে না? না, মনে হচ্ছে অল্টারনেটরে জল ঢুকেছে। একটু অপেক্ষা করো, বৃষ্টিটা কমলে বনেট খুলে দেখবো। এখন নামলে ভিজে চুপসে যাবো একদম। গাড়ির ভেতরটা বেশ ঠান্ডা। এসির হাওয়ার সাথে বাইরের ভিজে মাটির গন্ধ মিশে এক অদ্ভুত পরিবেশ তৈরি করেছে। সোহিনী শাড়ির আঁচলটা গায়ে ভালো করে জড়িয়ে জানালার দিকে তাকায়। এই রুদ্র, ওটা কি নড়লো ওখানে? কোথায়? গাছের ডাল হবে বাতাসের চোটে। তুমি বড্ড হ্যালুসিনেশনে ভোগো জানো তো সোহিনী। রিল্যাক্স করো তো একটু। না গো, মনে হলো সাদা মতো কিছু একটা। যাকে বাদ দাও। জল আছে গো, গলাটা শুকিয়ে যাচ্ছে। পেছনের সিটে আছে, দাঁড়াও আমি দিচ্ছি। রুদ্র সিট বেল্টটা খুলে পেছনের সিট থেকে জলের বোতলটা আনতে গিয়ে ইচ্ছে করেই সোহিনীর শরীরের ওপর একটু বেশি ঝুঁকে পড়ে। সোহিনী আর চোখে তাকায়। একটু জলটা দাও না গো, গায়ে পড়ছো কেন? গায়ে কোথায় পড়লাম? স্পেস কম তো নাকি, তাই একটু। তাছাড়া হবু বরের ছোঁয়া লাগলে তো আর পাপ নেই, তাই না? আগে বিয়ে হোক তারপর। নাও বোতলটা দাও। বিয়ে তো শুধু একটা সামাজিক অনুষ্ঠান শোনা। মন তো কবেই দিয়ে দিয়েছি তোমায়। আর এই যে নির্জন জঙ্গল, বাইরে ঝড়, ভেতরে আমরা দুজন, এই রোমান্টিক ওয়েদার কি রোজ রোজ পাওয়া যায়? তোমার রোম্যান্স আর যায় না। আমরা এখানে বিপদে পড়ে আছি আর তোমার মাথায় খালি এসব ঘুরছে। আগে জানলে না আমি তোমার সাথে কখনো আসতাম না। তোমার এই ফটোগ্রাফিক শখ, যেই না আমাদের এঙ্গেজমেন্ট হলো সেই তোমার বায়না হবু বউকে নিয়ে অযোধ্যা পাহাড়ে যাব। এখানে এসে গাড়িটা নষ্ট হয়ে গেল আর তোমার মাথায় এখন ভূত চেপেছে রোম্যান্সের। প্লিজ রুদ্র, এখন না। এটা কি আমি ভুল করেছি? এখানে দুজন এনজয় করতে এসেছি, তোমার মনটাও ভালো থাকবে আর দুজন দুজনকে ভালো করে চিনে নিতে পারবো। আর মন থেকে ভয়টা কাটাও না, কাছে এসো, দেখবে বাইরের অন্ধকার আর চোখে পড়বে না। রুদ্র জলের বোতলটা ড্যাশবোর্ডে রেখে আলতো করে সোহিনীর হাতটা ধরে। সোহিনী হাতটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টাও করে না, শুধু বাইরের দিকে তাকিয়ে থাকে। জানো রুদ্র, ছোটবেলায় ঠাকুমা বলতো পুরুলিয়ায় নাকি এই দিকটায় খুব ডাকাত পড়তো আগে, আর জঙ্গলে নাকি অতৃপ্ত। চুপ, আবার সে ভূতের গল্প। তাকাও আমার দিকে। রুদ্র সোহিনীর চিবুক ধরে নিজের দিকে ঘোরায়। গাড়ির ম্লান আলোয় সোহিনীর ফর্সা মুখটা বেশ মায়াবী লাগছে। রুদ্রর চোখে তখন আদিম কামনার ঝিলিক। তোমার এই চোখের কাজ হলে আমি ডুবে যেতে পারি সোহিনী। আজ আজ তোমাকে অন্যরকম লাগছে। কিরকম? ভূতের মতো? অপসরার মতো,
যে অপসরা এই ঝড় জলের রাতে পথ ভুল করে আমার গাড়িতে এসে বসেছে। রুদ্রর ঠোঁট সোহিনীর কানের কাছে নেমে আসে। তার গরম নিঃশ্বাস সোহিনীর ঘাড়ে লাগতেই সোহিনী শিউরে ওঠে। সে এবার চোখ বন্ধ করে ফেলে। রুদ্র, রুদ্র প্লিজ, কেউ দেখে ফেলবে। কে দেখবে? এই জঙ্গলে কাক পক্ষীও নেই, আর দেখলেই বাকি তুমি তো আমার। রুদ্রর হাত সোহিনীর পিঠ বেয়ে নিচে নামতে শুরু করে। সোহিনী রুদ্রর শার্টের কলারটা খামচে ধরে। বাইরের বৃষ্টির শব্দের চেয়ে তাদের হৃদস্পন্দনের শব্দ এখন বেশি তীব্র। কিন্তু রুদ্র, এইসব এর আগে মা জানতে পারলে আমাকে মেরে ফেলবে। মা এখানে নেই, আর আমরা তো পাপ করছি না, ভালোবাসি, বিশ্বাস করো আমায়। রুদ্র সোহিনীর ঠোঁটে ঠোঁট ছোঁয়ায়। সোহিনী প্রথমে একটু শক্ত হয়ে থাকলেও পরে শিথিল হয়ে যায়। রুদ্রর হাত সোহিনীর ব্লাউজ আর শাড়ির ফাঁক গলে কোমরে নরম মাংস স্পর্শ করে। সোহিনী এবার কেঁপে ওঠে। রুদ্র, আস্তে। লাগুক, ভালোবাসা একটু ব্যথা না থাকলে মজা নেই যে। গাড়ির ভেতরের উষ্ণতা যখন চরমে, রুদ্র সোহিনীকে প্রায় সিটের সাথে মিশিয়ে দিয়েছে। ঠিক তখনই জানালার কাছে একটা বিশ্রী শব্দ হয়, যেন নখ দিয়ে কেউ আঁচড়াচ্ছে। কিসের শব্দটা? জানলায়, জানলায় কেউ নখ দিয়ে আঁচড়ালো। রুদ্র দেখো। দাঁড়াও তো, মনে হয় কোনো বুনো জানোয়ার হয়তো। রুদ্র জানালার কাঁচ নামিয়ে টর্চটা বাইরে মারে। বৃষ্টির তোড়ে কিছুই স্পষ্টভাবে দেখা যায় না, কিন্তু মনে হয় দূরে ঝোপের আড়ালে একটা সাদা শাড়ি পরা ছায়া দ্রুতই সরে গেল। রুদ্র কাজ তোলো, এক্ষুনি তোলো। ওটা মানুষ নয়। আরে শান্ত হও, শিয়াল বা ওই জাতীয় কিছু হবে, আলো দেখে পালিয়েছে। শিয়ালের আচর অমন হয় না। তুমি আওয়াজটা শুনলে না? যেন কাঁচ কেটে ভেতরে ঢুকতে চাইছে। চলো না এখান থেকে, প্লিজ গাড়িটা স্টার্ট করো। চেষ্টা তো করছি, কিন্তু হঠাৎ ইঞ্জিনে একটা শব্দ হয়ে গাড়িটা স্টার্ট নিয়ে নেয়। রুদ্র স্বস্তির নিঃশ্বাস ফেলে। নেমেছে তোমার ভাগ্য, স্টার্ট নিয়েছে। চলো, আর এখানে থাকা সেফ নয়। রুদ্র, আমার খুব খারাপ লাগছে। মনে হচ্ছে আমরা ভুল জায়গায় এসেছি। কিচ্ছু হবে না, সামনে একটা গ্রাম আছে, ম্যাপে দেখলাম, ওখানেই রাতটা কাটিয়ে দেবো। আমার উপর ভরসা রাখো। এই হলো রুদ্র, বয়স 30, কলকাতার এক নামী শিল্পপতির ছেলে। রুদ্রর নেশা হলো ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি এবং আপবিট জায়গা ঘুরে বেড়ানো। স্বভাবটা একটু উগ্র, জেদি এবং অ্যাডভেঞ্চার প্রিয়। সে ভূত প্রেত বা কুসংস্কারে একদমই বিশ্বাস করে না। আর সোহিনীর বয়স 25 বছর। রুদ্রর বাঘ দত্তা। সে পেশায় একজন ফ্যাশন ডিজাইনার। সোহিনী আধুনিক হলেও স্বভাবে একটু ভীতু এবং আরামপ্রিয়। রুদ্রর জেদের কাছে সে প্রায়ই হার মেনে নেয়। তাদের বিয়ে ঠিক হয়ে গেছে। বিয়ের আগে রুদ্র চেয়েছিল পুরুলিয়ার রুক্ষ প্রকৃতিতে একটা আপবিট প্রি ওয়েডিং ফটোশ্যুট করতে এবং কয়েকদিন নিরিবিলিতে কাটাতে। তাই তারা কলকাতা থেকে ড্রাইভ করে পুরুলিয়া এসেছে। কিন্তু হোটেলের চেনা রাস্তা ছেড়ে রুদ্র যখন জিপিএস দেখে শর্টকাট নিয়ে জঙ্গলের ভেতরে ঢোকে, তখনই এই বিপত্তি বাধে। তারা গাড়ি চালিয়ে গ্রামের শেষ প্রান্তে হালদার বাড়িতে, বর্তমান গেস্ট হাউসে এসে পৌঁছায়। রাত তখন 11:35। বৃষ্টির বেগ কিছুটা কমেছে, কিন্তু মেঘের গর্জন মোটেই থামেনি। রুদ্র গাড়িটা একটা বিশাল পুরনো লোহার গেটের সামনে দাঁড় করায়। গেটের উপর জং ধরা লোহায় লেখা হালদার কুঠি। যাক বাবা, অবশেষে মানুষের আস্থানা পাওয়া গেল। বাড়িটা তো দেখছি সেই ব্রিটিশ আমলের। বাড়িটা কেমন যেন মরা মরা। কোনো আলো জ্বলছে না কেন রুদ্র? আরে গ্রামে লোডশেডিং খুব কমন ব্যাপার। চলো, আমি হর্ন দিচ্ছি। রুদ্র হর্ন বাজাতেই ভেতর থেকে একটা লণ্ঠন দুলতে দুলতে এগিয়ে আসে। গেটটা ক্যাঁচ ক্যাঁচ শব্দে খুলে যায়। এক বৃদ্ধ
যার এখন চোখ পাথরের মতো সাদা। সামনে এসে দাঁড়ায় সে। ইনি হলেন দিনু কাকা। বর্তমানে এই ভিলার দেখাশোনা উনিই করেন। এত রাতে কে গো বাবুরা? হ্যাঁ, ওই পথ ভুইলা আইসেন নাকি? হ্যাঁ, মানে আমাদের গাড়িটা না খারাপ হয়ে গিয়েছিল। আজ রাতটা এখানে থাকার ব্যবস্থা হবে? আমরা আসলে ট্যুরিস্ট, কলকাতা থেকে আসছি। পয়সা নিয়ে চিন্তা করবেন না। পয়সা তো পরের কথা বাবু। এই দুর্যোগে হালদার বাড়িতে কেউ আসে না। বড় কর্তার মানা আছে যে। তবে মেয়েটারে নিয়ে আপনি যখন বিপদে পড়ছেন, হ্যাঁ, না করাটা অধর্ম হবে। আসেন 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 ভেতরে। তারা বাড়ির ভেতরে ঢোকে। বিশাল দালান, থামগুলোতে শ্যাওলা জমে আছে। বাতাসের সাথে একটা ভ্যাপসা গন্ধ নাকে আসে, অনেকদিন বন্ধ থাকা ঘরের গন্ধ। কাকু, এখানে আর কেউ থাকে না? না মা, আমি ওই একাই থাকি, দেখাশোনা করি। বাবুরা তো সবই শহরে থাকে, বছরে একবার আসে পুজোর সময়। আসেন আসেন, ওই দোতলায় রংমহল ঘরটা খুলে দিই, ওঠাই যা থাকার মতো আছে। রঙ্গমহল নামটা তো বেশ ইন্টারেস্টিং। হ বাবু, আগেকার দিনে জমিদাররা ওই গান বাজনা শুনতেন ওই ঘরে। বড় শৌখিন ঘর, রঙ্গমহল। তারা দোতলার ঘরে ঢোকে। ঘরটা বিশাল, মাঝখানে সেগুন কাঠের কারুকাজ করা বিশাল পালঙ্ক। দেওয়ালে ঝোলানো তেল রঙের ছবিগুলোতে ধুলো জমলেও চোখগুলো যেন জল জল করছে। বাহ, এ তো 5 স্টার হোটেলের চেয়েও ক্লাসি। সোহিনী, দেখো খাটটা, রাজকীয় ব্যাপার স্যাপার আছে এতে। আমার খুব অস্বস্তি হচ্ছে রুদ্র। ছবিগুলো দেখো কেমনভাবে তাকিয়ে আছে, বিশেষ করে ওই পাগড়ি পরা লোকটা। ওটা নিশ্চয়ই কোনো পূর্বপুরুষ হবে। এই ছাড়ো তো। দিনু কাকা টেবিলের ওপর লণ্ঠনটা রেখে দরজার দিকে এগিয়ে যায়, কিন্তু হঠাৎই থেমে ঘুরে দাঁড়ায়। বাবু, একটা কথা, ওই বাথরুমটা ঘরের সাথেই আছে, জলও তোলা আছে। তবে একটা একটা ওই সাবধান বাণী। কি সাবধান মানে? রাতে যদি ঘরের বাইরে বা বারান্দায় কোনো ওই নূপুরের শব্দ পান, ভুলেও দরজা খুলবেন না, আর জানলাগুলো সব বন্ধ রাখবেন। কেন কেন? চোর ডাকাত আছে নাকি? নাকি আপনাদের সেই জমিদার গিন্নির ভূত নাচে? না 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 গো বাবু, হাসবেন না হাসবেন না। হে মাটি বড় গরম, রক্ত সেনে গো। যা বললাম মনে রাখবেন। শুভরাত্রি। দিনু কাকা বেরিয়ে গিয়ে দরজাটা ভেজিয়ে দেয়। রুদ্র শব্দ করে হেসে ওঠে। শুনলে নূপুরের শব্দ? গ্রাম্য লোকগুলোর কুসংস্কারের কোনো শেষ নেই। মার্কেটিং স্ট্র্যাটেজি, বুঝলে? ভূতের ভয় দেখিয়ে টুরিস্ট টানে। লোকটার ওই কানা চোখটা দেখেছো? কেমন অদ্ভুত চাহনি। রুদ্র, দরজাটা ভালো করে ছিটকিনি দাও তো, আমার একদম ভালো লাগছে না। আচ্ছা বাবা, দিচ্ছি। তুমি এত ভীতু হলে কি করে বলো তো? চলো ফ্রেশ হয়ে নি, খিদেও পেয়েছে মারাত্মক। উফ, ব্যাগে কিছু ড্রাই ফ্রুটস আছে, ওটাই ডিনার আজ। আমার খিদে নেই, আমি শুধু একটু শুতে চাই, আমার খুব ক্লান্ত লাগছে। ওকে, তুমি চেঞ্জ করে নাও, আমি বাথরুম থেকে আসছি। রুদ্র বাথরুমে ঢোকে। সোহিনী ঘরের মাঝখানে দাঁড়িয়ে চারপাশটা দেখে। মোমবাতির আলোয় ছায়াগুলো কেঁপে কেঁপে উঠছে। হঠাৎই তার মনে হলো পালঙ্কের নিচ থেকে কেউ যেন ফিস ফিস করে কিছু বলছে। কে ওখানে? কোনো উত্তর নেই, শুধু বাইরে ঝিঁঝি পোকার ডাক। সোহিনী নিজেকে ধমক দেয়। ধুর, আমি পাগল হয়ে যাচ্ছি, সব মনের ভুল। ওদের ফ্রেশ হতে হতে প্রায় রাত 1:30 বেজে যায়। বাইরে বৃষ্টি থামলেও হাওয়া দিচ্ছে। ঘরের ভেতর লণ্ঠনটা নিভিয়ে দিয়েছে রুদ্র, শুধু দুটো মোমবাতি জ্বলছে ড্রেসিং টেবিলের ওপরে। সোহিনী একটা হালকা রঙের নাইটি পরে পালঙ্কের একপাশে শুয়ে আছে। রুদ্র তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে এসে পাশে বসলো। যাক, ফ্রেশ হয়ে অনেকটা ঝরঝরে লাগছে। তুমি তুমি এখনো মুখ গোমরা করে আছো কেন? জায়গাটা বড্ড নিঝুম রুদ্র,
কেমন একটা দম বন্ধ করা ভাব। কাছে এসো, সব ঠিক হয়ে যাবে। দেখো এই বিছানাটা কত নরম, তখনকার দিনের রাজারা আরাম করে জানতো বটে। রুদ্র শুয়ে পড়ে সোহিনীকে নিজের বুকের উপর টেনে নিয়ে। সোহিনীর খোলা চুল রুদ্রর মুখে লাগে। রুদ্র আলতো করে সোহিনীর চুলে হাত বুলিয়ে দেয়। এই রুদ্র, আলোটা নিভিয়ে দাও না, চোখে লাগছে। না, আলোটা থাক, তোমাকে দেখতে চাই আমি। জানো, আজ গাড়িতে যা শুরু করেছিলাম সেটা এখানে শেষ করা উচিত, কি বলো? তুমি কি শুধু এসবই ভাবছো? আমার কিন্তু ভয় লাগছে। ভয়কে জয় করাই তো প্রেম। তাকাও আমার দিকে। রুদ্র সোহিনীর ঠোঁটে গভীর চুমু আঁকে। সোহিনী ধীরে ধীরে সাড়া দেয়। পরিবেশের নিস্তব্ধতা আর মোমবাতির ম্লান আলো তাদের উত্তেজনা বাড়িয়ে দেয়। রুদ্রর হাত সোহিনীর নাইটের ওপর দিয়ে শরীরে বিচরণ করতে থাকে। সোহিনী, ইউ আর সো বিউটিফুল। তোমার এই গন্ধটা আমাকে পাগল করে দেয়। তাদের মিলন মুহূর্ত ঘনিয়ে আসে। সোহিনী রুদ্রকে চাপটে ধরে। উত্তেজনার চরম মুহূর্তে হঠাৎ সোহিনীর শরীরটা শক্ত হয়ে যায়। তার চোখ বড় বড় হয়ে ওঠে। রুদ্র, রুদ্র, ছাড়ো, ছাড়ো আমাকে। কি হলো? কি হলো তোমার? আমার পিঠের নিচে কি যেন একটা বরফের মতো ঠান্ডা। কি আবল তাবল বকছো? ঠান্ডা হবে কেন? তোষক তো গরম। না রুদ্র, বিশ্বাস করো, মনে হলো মোড়া মানুষের হাত কেউ আমার পিঠে ছোঁয়ালো। তুমি প্লিজ একবার দেখো। উফ, তুমি সত্যিই বাড়াবাড়ি করছো সোহিনী। দাঁড়াও, দেখছি। রুদ্র বিরক্ত হয়ে বিছানা চাদরটা এক হ্যাচকায় সরিয়ে দেয়। তোষকের ওপর কিছুই নেই, কিন্তু তোষকটা একটু উঁচু হয়ে আছে এক জায়গায়। কই, কিছুই তো নেই। স্রেফ মনের ভুল সোহিনী। না, ওই তোষকের নিচে দেখো, ওটা উঁচু হয়ে আছে কেন? রুদ্র অনিচ্ছা সত্ত্বেও তোষকটা তোলে, আর তোষক তুলতে দুজনেই শিউড়ে ওঠে। তোষকের ঠিক নিচে খাটের কাঠের ওপর একদলা কালো কুচকুচে চুল পড়ে আছে। এগুলো এগুলো কি? ইঁদুরের বাসা নাকি? ছি! রুদ্র, এগুলো ইঁদুরের বাসা নয়। ভালো করে দেখো, এগুলো মানুষের চুল, মেয়েদের মাথার চুল। হতে পারে, অনেকদিন পরিষ্কার হয় না তো। পুরনো কোনো গেস্টের চুল হয়তো জমে আছে। আমাদের মতোই হয়তো কেউ এসেছিল, তারপর মেয়েটি হয়তো তার চুল আজরাতে গিয়ে পড়েছিল, তারপর এখানে রেখে গিয়েছিল। সোহিনী সাহসে ভর করে চুলগুলো হাতে নেয়। চুলগুলো হাতে নিতেই সে অনুভব করে সেগুলো ভিজে এবং চটচটে। এগুলো পুরনো নয়, এগুলো একদম তাজা। আর গোড়ায় দেখো, চামড়া আর রক্ত লেগে আছে, যেন যেন এক্ষুনি কারোর মাথা থেকে খুব জোরে ছেড়ে নেওয়া হয়েছে। কি যাতা বলছো? রক্ত কোথায়? ওটা হয়তো লাল ধুলো বা রং। ফেলে দাও ওগুলো, ফেলে দাও বলছি। রুদ্র এক থাবায় সোহিনীর হাত থেকে চুলগুলো নিয়ে জানালা দিয়ে বাইরে ফেলে দেয়। তারপর তোষকটা নামিয়ে দেয়। দিনুকা আগে কাল সকালবেলা আচ্ছা মতো বকতে হবে। নোংরা করে রেখেছে ঘরটা। তুমি শুয়ে পড়ো, আর আর একদম কোনো সিন ক্রিয়েট করবে না। আমি এই খাটের শোবো না রুদ্র, আমার ঘেন্না করছে, আমার ভয় লাগছে। তাহলে কি মেঝেতে শোবে? চুপচাপ শুয়ে পড়ো, আমি আছি তো বললাম। রুদ্র জোর করে সোহিনীকে শুয়ে দেয় এবং নিচে পাশ ফিরে শোয়। সোহিনী গুটি সুটি মেরে শুয়ে থাকে, কিন্তু তার চোখ খোলা। সে নিশ্চিত চুলগুলো ফেলার সময় সে একটা চাপা কান্নার শব্দ শুনেছে। এরপর অনেক কষ্টে সোহিনী ঘুমিয়ে পড়ে। রাত ওই শেষের দিকে। রুদ্র গভীর ঘুমে আচ্ছন্ন, কিন্তু সোহিনীর চোখে ঘুম নেই। এক অদ্ভুত অস্থিরতা তাকে বিছানায় থাকতে দিচ্ছে না। সে এবার উঠে দাঁড়ায়, মনে হচ্ছে কেউ তাকে ডাকছে। সে ধীর পায়ে জানালার কাছে যায়। এত রাতে কে জেগে? জানালা দিয়ে নিচে তাকালে বাড়ির পেছনের বিশাল দিঘিটা দেখা যায়। মেঘ সরে গিয়ে চাঁদের আলো পড়েছে দিঘির কালো জলে। সোহিনী দেখে শান বাঁধানো ঘাটে কেউ একজন বসে আছে। কে ও? এক নারী।
পরনে সেকেলে সাদা শাড়ি, পিঠময় ছড়ানো বিশাল লম্বা কালো চুল। সে দিঘির দিকে পা ঝুলিয়ে বসে আছে আর একটা চিরুনি দিয়ে ধীরে ধীরে চুল আঁচড়াচ্ছে। সোহিনী মন্ত্রমুগ্ধের মতোই তাকিয়ে থাকে সেদিকেই। চুলগুলো কি সুন্দর, ঠিক যেন। হঠাৎ সেই নারী চুল নাচড়ানো থামিয়ে দেয়। সে ঘাড় ঘোরায় না, কিন্তু তার ডান হাতটা কনুই থেকে অদ্ভুতভাবে উল্টো দিকে ঘুরে যায়, যেটা মানুষের পক্ষে কোনোদিনই সম্ভব নয়। সেই উল্টো হাতটা নেড়ে সোহিনীকে নিচে আসার ইশারা করে। আমাকে আমাকে ডাকছে, আমাকে যেতে হবে। সোহিনীর চোখের মণি স্থির হয়ে যায়। সে যন্ত্রচালিতের মতো জানালা থেকে সরে দরজার দিকে এগোতে থাকে। তার নিজের ওপর আর কোনো নিয়ন্ত্রণই নেই। সে খিলটা খুলতে যায়। আসছি, আমি আসছি সখী। দরজার খিল খোলার শব্দে রুদ্রর ঘুম ভেঙে যায়। সে ধড়মড় করে উঠে বসে। সোহিনী, সোহিনী, কি করছো ওখানে? সোহিনী কোনো উত্তর দেয় না। সে দরজাটা খুলে ফেলে। বাইরে অন্ধকার বারান্দা। রুদ্র এক লাফে বিছানা থেকে নেমে এসে সোহিনীকে ধরে। সোহিনী, কোথায় যাচ্ছ এত রাতে? ও ডাকছে, আমাকে যেতে হবে। দিঘির ঘাটে চুল বাঁধবো আমি। কে ডাকছে? কি আবল তাবল বকছো সোহিনী? ওয়েক আপ! রুদ্র সোহিনীকে জোরে ঝাঁকুনি দেয়। সোহিনীর শরীরটা একবার কেঁপে ওঠে। তারপর সে রুদ্রর বুকে ঢলে পড়ে আর ঘোর কাটে। রুদ্র, আমি এখানে কেন? আমি তো। তুমি ঘুমের মধ্যে হাঁটছিলে, দরজা খুলে বেরিয়ে যাচ্ছিলে। রুদ্র, বিশ্বাস করো, ওই ঘাটে কেউ ছিল। ও আমাকে ডাকছিল। ওর হাতটা উল্টো ছিল রুদ্র, উল্টো হাত। স্বপ্ন দেখেছো? কিচ্ছু নেই ওখানে। এসো শুয়ে পড়ো, সকাল হলেই আমরা এখান থেকে চলে যাব, প্রমিস, ঠিক আছে? রুদ্র সোহিনীকে নিয়ে আবার বিছানায় আসে, কিন্তু জানালাটা বন্ধ করতে গিয়ে রুদ্র একবার নিচের দিঘির দিকে তাকায়। ঘাটে কেউই নেই। স্রেফ ইলিউশন, মনের ভুল। কাল সকালে এখান থেকে বেরোতে হবে। কিন্তু তারা জানে না, হালদার বাড়ির মাটি একবার যাকে ধরে তাকে সহজে ছাড়ে না। নিচে মাটির গভীরে একজোড়া কঙ্কাল অপেক্ষা করছে তাদের নতুন সঙ্গীর জন্য। সকাল হয়ে গেছে। রুদ্র ভেবেছিল ভোরেই বেরিয়ে যাবে, কিন্তু দিনু কাকা খবর নিয়ে আসে যে রাতে প্রবল বৃষ্টির কারণে পাহাড় থেকে বড় পাথর পড়ে রাস্তা একেবারেই বন্ধ। মেকানিক বা গাড়ি কিছুই আজ আসা সম্ভব নয়। অন্তত আরও 24 ঘন্টা তাদের এই অভিশপ্ত হালদার বাড়িতেই আটকে থাকতে হবে। সকাল 10:15। বাইরের আকাশ মেঘলা, টিপটিপ বৃষ্টি পড়ছে। রুদ্র বারান্দায় বসে বিরস মুখে সিগারেটে টান দিচ্ছে। সোহিনী ঘরে স্নান করছে। দিনু কাকা ধোঁয়া ওটা চা রেখে যায়। উফ, আর ভাল লাগছে না। এই জঙ্গলে মোবাইল নেটওয়ার্কও নেই যে কাউকে ফোন করব। একে তো রাস্তা বন্ধ, তার উপর এই বাড়ির পরিবেশটা কেমন যেন গুমোট টাইপের। ধৈর্য ধরেন বাবু। মা মঙ্গলা চণ্ডী যা করেন ভালো লেগাই করেন। হ্যাঁ, ওই চাটা খান আর শরীর গরম থাকবো। আর ওই ওই পূব দিকের নিচের সিঁড়িটায় নামবেন না কিন্তু। কেন? ওখানে কি আছে? তোমাদের সেই নাচুনি বুড়ির ভূত? ঠাট্টা কইরেন না বাবু, ঠাট্টা কইরেন না। ওটা পুরনো আমলের মালখানা, সাপখোপের বাসা। তালা বন্ধ আছে 50 বছর ধইরা। দিনু কাকা চলে যেতেই রুদ্রর মনে কৌতূহল জাগে। বারণ করলেই মানুষের সেই কাজ করার জেদ চাপে। রুদ্র সিগারেটটা ফেলে পূব দিকের সিঁড়ির দিকে এগোয়। সিঁড়িগুলো অন্ধকার, মাকড়সার জালে ভর্তি। নিচে নামতেই একটা বিশাল সেগুন কাঠের দরজা, তাতে মরচে ধরা তালা ঝুলছে। সাপখোপ নাকি অন্য কিছু? দেখা যাক বুড়ো কি লুকাচ্ছে। রুদ্র পাশে পড়ে থাকা একটা ভারী লোহার শাবল দিয়ে তালার উপর সজোরে আঘাত করে।
পুরনো জং ধরা তালাটা খট শব্দ করেই ভেঙে যায়। দরজাটা ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে খুলে যায়। ভেতর থেকে এক ঝলক পচা ভ্যাপসা বাতাস বেরিয়ে আসে। রুদ্র নাকে রুমাল দেয়। বাপরে, কি গন্ধ, যেন মরা ইঁদুরে পচে আছে। এত বড় ঘর অথচ ভেতরে কিচ্ছু নেই। রুদ্র ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ভেতরে ঢোকে। মেঝের এক কোণে মাটিটা একটু উঁচু নিচু, যেন কেউ খুঁড়ে আবার আলগাভাবে মাটি চাপা দিয়েছে। রুদ্রর পায়ের ধাক্কায় একটা কোদাল শব্দ করে ওঠে। কৌতূহলবশত সে কোদালটা তুলে নেয়। মাটিটা এত নরম কেন, দেখি তো। মিনিট 10 খোঁড়ার পর কোদালের কোপ শক্ত কিছুতে লাগে। ঠক করে আওয়াজ হয়। রুদ্র হাত দিয়ে মাটিটা সরায়। প্রথমে একটা হাড়ের হাত বেরিয়ে আসে, তারপর খুলি। রুদ্র কিন্তু ছিটকে সরে যায় না, বরং ফটোগ্রাফারের চোখে দৃশ্যটা দেখে। আর মানুষের কঙ্কাল এখানে, ইন্টারেস্টিং তো। রুদ্র আরো মাটি সরায়। দৃশ্যটা অদ্ভুত এবং রোমহর্ষক। দুটো কঙ্কাল, একটি পুরুষ কঙ্কাল বসে থাকা অবস্থায় আর একটি নারী কঙ্কাল তার কোলের ওপর উল্টো হয়ে এমনভাবে জড়িয়ে আছে যেন মৃত্যুর মুহূর্তে তারা গভীর সঙ্গমে লিপ্ত ছিল। নারী কঙ্কালটির পায়ের হাড়ের কাছে কাদামাখা কিছু একটা চকচক করছে। অবিশ্বাস্য, এটা কারা? আর এভাবে মৃত্যুর সময় আলিঙ্গন, এটা তো মাস্টারপিস প্রেম, লাভ অ্যান্ড ডেথ। এগুলো ছবি তো তুলতেই হবে। রুদ্র কঙ্কালটার পায়ের কাছে হাত বাড়ায়। নারী কঙ্কালটির পায়ের হাড়ের সাথে পেঁচিয়ে আছে একটা ভারী সোনার নূপুর। মাটি মুছে সে নূপুরটা তুলে আনে। অদ্ভুত বিষয় হলো, মাটির নিচে এতদিন থেকেও নূপুরটা একদম নতুনের মতো উজ্জ্বল। সলিড গোল্ড, পুরনো আমলের কারুকাজ। সোহিনী দেখলে পাগল হয়ে যাবে। এটা তো মিউজিয়ামে থাকার কথা। রুদ্র নূপুরটা পকেটে ভরে। সে খেয়াল করে না যে নূপুরটা মাটি থেকে তোলার সাথে সাথেই ঘরটার তাপমাত্রা হঠাৎ করেই কমে গেল, আর পুরুষ কঙ্কালটার চোয়াল সামান্য ফাঁক হয়ে গেল, যেন সে নিঃশব্দে হাসছে। রুদ্র উঠে দাঁড়ায়। তার পকেটে তখন 100 বছরের পুরনো অভিশাপ। এরপর সে ওখান থেকে বেরিয়ে আসে। দুপুর তখন 2:30। দুপুরের খাবার পর সোহিনী ড্রেসিং টেবিলের সামনে বসে চুল আঁচড়াচ্ছে। তার পরনে একটা হালকা গোলাপি রঙের সালোয়ার। রুদ্র ঘরে ঢোকে। তার মুখে একটা রহস্যময় হাসি। সে নুপুরটা ভালো করে সাবান দিয়ে ধুয়ে চকচকে করেছে। সোহিনী, তোমার মন খারাপ তো? রাস্তা বন্ধ বলে বেরোতে পারলাম না, তাই তোমার জন্য একটা স্পেশাল গিফট এনেছি। গিফট? এই জঙ্গলে তুমি গিফট কোথায় পেলে? মাটি খুঁড়ে। সত্যি বলছি, চোখ বন্ধ করো। রুদ্র, প্লিজ এখন ফাজলামি করো না। আমার এই বাড়িতে খুব অস্বস্তি হচ্ছে। মনে হচ্ছে কেউ আমাকে সব সময় দেখছে। বিশ্বাস করো, এটা দেখলে তোমার সব ভয় কেটে যাবে। চোখ বন্ধ তো করো। সোহিনী অনিচ্ছা সত্ত্বেও চোখ বন্ধ করে। রুদ্র পকেট থেকে নুপুরটা বের করে। সে হাঁটু গেড়ে বসে সোহিনীর বাঁ পায়ে নুপুরটা পরিয়ে দেয়। নুপুরের ঠান্ডা স্পর্শে সোহিনী শিউরে ওঠে। বাবারে, কি ঠান্ডা রুদ্র! উফ, কি এটা? এবার তাকাও। সোহিনী এবার চোখ খোলে এবং নিজের পায়ের দিকে তাকায়। সোনার নুপুরটা তার ফর্সা পায়ে অপূর্ব লাগছে। নুপুরের গায়ে খোদাই করা সাপের নকশা, কিন্তু নুপুরটা পায়ে পড়ার সাথে সাথেই সোহিনীর শরীরের ভেতর দিয়ে একটা তীব্র বিদ্যুৎ খেলে যায়। তার মেরুদণ্ড বেয়ে একটা ঠান্ডা স্রোত নামে। এটা তুমি কোথায় পেলে? এটার ডিজাইনটা খুব চেনা চেনা লাগছে, যেন বহু যুগ আগে আমি এটা পড়তাম। নিচে একটা জায়গায় মাটি খুঁড়তে গিয়ে পেলাম। দেখো তোমার পায়ে কি পারফেক্ট ফিট হয়েছে। মাটি খুঁড়ে? মানে কবরের জিনিস? রুদ্র, এটা ফেলো।
এটা অশুভ, মরা মানুষের জিনিস আমি পরবো না। আরে ধুর, সোনা আবার অশুভ হয় নাকি? কুসংস্কার ছাড়ো তো। আয়নায় দেখো নিজেকে, কত সুন্দর লাগছে তোমার পা। উফ, কি অপূর্ব। সোহিনী উঠে দাঁড়ায়। সে নুপুরটা খুলতেই যাচ্ছিল, কিন্তু হঠাৎই তার হাত থেমে যায়। সে আয়নার দিকে তাকায়। আয়নায় সে নিজেকে দেখে, কিন্তু সেই প্রতিবিম্বের ভঙ্গিটা তার নিজের নয়। প্রতিবিম্বটা একটু বাঁকা হয়ে দাঁড়িয়ে আছে, চোখের চাহনিতে এক অদ্ভুত কুহক। সোহিনী হাসে। সুন্দর, খুব সুন্দর। রুদ্র, আমাকে কেমন লাগছে? অসাধারণ। কিন্তু তোমার গলার স্বরটা হঠাৎ এমন ভারী শোনাচ্ছে কেন? ভারী? কই না তো। আসলে নুপুরটা পরার পর আমার খুব নাচতে ইচ্ছে করছে জানো রুদ্র। আমি না খুব ভালো নাচতে পারি। তুমি তুমি তো নাচের দন্তন্যও জানো না, ডিস্কো ছাড়া তো কিছুই করো না। সব কি আর তুমি জানো নাকি? কিছু বিদ্যে রক্তে মিশে থাকে। এসো না, এসো। সোহিনী রুদ্রর দিকে এগিয়ে যায়। তার হাঁটার ভঙ্গি সম্পূর্ণ বদলে গেছে। নিতম্ব দুলিয়ে ধীর লয়ে যেন কোনো দক্ষ বাইজি হাঁটছে। ঘরের বাতাসে হঠাৎই বেল ফুলের তীব্র গন্ধ ভেসে আসে। সোহিনী রুদ্রর গলার কাছে মুখ নিয়ে যায়। আজ আর কারো না, আজ আমাকে ভালোবাসো। অনেক দিন, অনেক দিন আমি তৃষ্ণার্ত। আসো, আমার গত রাতের মতো খেলি। সোহিনী, তুমি ঠিক আছো তো? তোমার গা এত গরম কেন? আর এই গন্ধটা? গন্ধটা কেমন? আর ভয় পাচ্ছ নাকি? পুরুষত্ব জাগছে না? কাল রাতে তুমি জোর করে আমার শরীর অর্জন করেছিলে, এখন কি হলো? সোহিনী রুদ্রকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয় এবং নিজে তার ওপর উঠে বসে। এটা সোহিনী নয়, এ এক অন্য কেউ। রুদ্রর মনে একই সাথে ভয় এবং তীব্র উত্তেজনা কাজ করে। এরপর তারা আবার মিলন সাগরে ডুব দেয়। সোহিনী রুদ্রকে দিয়ে কয়েক রাউন্ড মারিয়েছে। রুদ্র শুধু অবাক হয়েছিল। যে মেয়েটাকে কাছে আনার জন্য অনেক চেষ্টাই করতে হতো, সেই মেয়ে নিজে থেকে এতটা উত্তেজিত হয়ে তাকে কাছে টেনেছে। সোহিনীর সেই অদ্ভুত আচরণের পর রুদ্র ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল। সোহিনী তার পাশে গভীর ঘুমে। রুদ্র স্বপ্নে দেখে এই ঘরটাই ঝলমল করছে ঝাল লণ্ঠনের আলোয়, কিন্তু সময়টা এখনকার নয়। সে দেখছে কিন্তু কিচ্ছু করতে পারছে না। আসলে সময়টা ছিল 1925 সাল। 100 বছর আগের এই এলাকার রাজা এই বাসায় তার সিংহাসনে বসে আছে, হাতে মদের গ্লাস। সেই রাজার নাম ছিল প্রতাপ নারায়ণ। সিংহাসনে বসে প্রতাপ নারায়ণ বললেন, থামলে কেন মঞ্জুরি? নাচো, নাচো। আজ আমার রক্তে আগুন জ্বলছে। নুপুরের শব্দ যেন না থামে। রুদ্র দেখে ঘরের মাঝখানে একজন নারী নাচছে। সে সোহিনী নয়, কিন্তু তার পায়ে সেই একই নুপুর। তার নাম মঞ্জুরি। শ্যামবর্ণা, টানা টানা চোখ, কোমরের দুলুনি দেখলে মনি ঋষিরও ধ্যান ভাঙবে। সে ক্লান্ত, ঘর্মাক্ত। আর পারছি না হুজুর, পা দুটো অবশ হয়ে আসছে। আমাকে ছুটি দিন, কাল আবার নাচবো। ছুটি? বাইজির আবার ছুটি কিসের? শোনো, শোনো, আজ রাতে তুমি নিস্তলায় নয়, আমার শয্যায় থাকবে। আমার বংশধর চাই। ছি, আপনার মতো পিশাচের শয্যা সঙ্গিনী হওয়ার চেয়ে মরে যাওয়া ভালো। আমি নর্তকী, আপনার কেনা দাসী নই। আমার প্রেমিকের নাম আমি বুকে লিখেছি, সেখানে আপনার জায়গা নেই। কি? এত বড় স্পর্ধা? সামান্য ডোম বাড়ির মেয়ের এত তেজ? কার নাম লিখেছিস? কার নাম লিখেছিস ওই ভিখারি ছোকরার? প্রতাপ নারায়ণ উঠে এসে মঞ্জুরি চুলের মুঠি ধরে নেয়। মঞ্জুরি প্রতাপের মুখে থুতু ছিটিয়ে দেয়। পুরো দরবার স্তব্ধ হয়ে যায়। এক কোণে দাঁড়িয়ে ছিল কালো পোশাক পরা এক তান্ত্রিক, কাপালিক ভৈরব, যিনি ছিলেন প্রতাপ নারায়ণের গুরু। গুরুদেব, গুরুদেব, এ স্পর্ধা আমি সইতে পারবো না।
এমন কিছু করুন যাতে ও বেঁচে থেকেও মরে থাকে। আমি ওকে ভোগ করবই, চাইলে মৃত্যুর পরেও। হবে। আজ অমাবস্যা, ওকে জীবন্ত সমাধি দেওয়া হবে, কিন্তু তার আগে তন্ত্র মতে ওর আত্মার সাথে তোমার কামনার বাঁধন সৃষ্টি করতে হবে। ওই নূপুরটাই হবে সেই বাঁধন। যতদিন ওই নূপুর ওর পায়ে থাকবে, ওর আত্মা মুক্তি পাবে না। ও অপেক্ষা করবে শরীরের জন্য। রুদ্র স্বপ্নে দেখে মঞ্জুরিকে জোর করে মাটির নিচে নিয়ে যাওয়া হচ্ছে। মঞ্জুরি চিৎকার করছে। আমি ফিরে আসব, আমি ফিরে আসব, আমার অপূর্ণ বাসনা মেটাতে আমি আসব। যে এই নূপুর পড়বে সেই হবে আমার নতুন খোলস। রুদ্র ঘুমের মধ্যে চিৎকার করে ওঠে। না না, সৈনী, ছেড়ে দে, ছেড়ে দে। রুদ্র ধর্মর করে জেগে ওঠে। তার সারা শরীর ঘামে ভেজা। হঠাৎই অসম্পূর্ণ স্বপ্নটা ভেঙে গেছে। এরপর কি হয়েছিল সে জানে না। রুদ্রর কপালে আগুনের মতো তাপ, প্রবল জ্বর এসেছে। বাইরে আবার টিপটিপ বৃষ্টি শুরু হয়েছে। ঘরটা অন্ধকার, শুধু একটা মোমবাতি জ্বলছে। সোহিনী বিছানায় নেই। জল, জল, সৈনী, একটু জল দাও। গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। সৈনী। অন্ধকার কোণ থেকে নূপুরের শব্দ ভেসে আসছে ঝম 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 করে। সোহিনী এগিয়ে আসে। তার পরনে এখন আর সালোয়ার নেই। সে আলমারি থেকে বের করা একটা লাল রঙের বেনারসি শাড়ি পরেছে। কপালে সিঁদুর ল্যাপা, চুল খোলা। তার চোখের কাজল লেপ্টে একাকার। কি হলো গো বাবু, শরীর খারাপ? আমি তো ভাবলাম তুমি আরাম করছো। বাবু? তুমি আমাকে বাবু বলছো কেন? সৈনী, প্লিজ জল দাও, জল। জল? জল দিয়ে কি হবে? পিপাসা কি জল দিয়ে মেটে? আমার পিপাসা তো 100 বছরও মেটেনি। সোহিনী বিছানার পাশে বসে। রুদ্র লক্ষ্য করে সোহিনীর হাতে একটা ধারালো ফলের ছুরি। সোহিনী কোনো গ্লাস আনেনি। তার চোখে এক উন্মাদ দৃষ্টি। তোমার হাতে ছুরি কেন? কি কি করছো তুমি? রক্তের তেজ বড় কমে গেছে তোমার, একটু শক্তি দিই। প্রতাপ বলতো রক্তের স্বাদ নাকি নোনতা, কিন্তু নেশার মতো। সোহিনী চোখের পলকে নিজের তর্জনীটা ছুরির ডগা দিয়ে চিড়ে ফেলে। ফোঁটা ফোঁটা রক্ত বেরিয়ে আসে। সে হাসতে হাসতে সেই রক্তাক্ত আঙুলটা রুদ্রের ঠোঁটের কাছে ধরে। নাও, খাও, এটাই তো অমৃত। প্রতাপবাবু তো এটাই চাইতেন। পাগল হয়ে গেছো তুমি? প্রতাপ বাবুকে? আমি রুদ্র, সরাবোটা। সৈনী, সৈনী, তাকাও আমার দিকে। রুদ্র, নাম পাল্টালে কি আর স্বভাব পাল্টায়? তুমি তো সেই লালসা, সেই শরীর। ওকে তো আমি যেতে দেব না। এবার মিলন হবে, হাড়ের সাথে মাংসের মিলন। সৈনী, জ্ঞান ফেরাও। তুমি কার কথা বলছো? ও, এই নুপুরটা খোলো, খোলো পা থেকে। সোহিনী ঘুমিয়ে আছে, ও এখন বিশ্রাম নিচ্ছে। আমি মঞ্জুরি। নূপুর খোলার চেষ্টাও করো না, তাহলে সোহিনীর পাটাই ছেড়ে যাবে। সোহিনী খাট থেকে নেমে উদ্যমভাবে ঘুরতে শুরু করে। তার ছায়াটা দেওয়ালে পড়ে, কিন্তু ছায়াটা সোহিনীর মতো নয়, অনেক বেশি দীর্ঘ এবং এলোমেলো। রুদ্র জ্বরের ঘোরেও বুঝতে পারে তার সামনে যে দাঁড়িয়ে আছে সে তার প্রেমিকা নয়, অন্য কেউ। হঠাৎ আচমকায় সোহিনী রুদ্রর দিকে আঙুল দিয়ে ইশারা করে, আর রুদ্র বিছানায় লুটিয়ে পড়ে ঘুমিয়ে পড়ে। পরদিন সকাল 11টায় রুদ্রর ঘুম ভাঙে। সারা রাত বিভীষিকাময় কেটেছে। রুদ্রর জ্বর সকালে কিছুটা কমেছে। সোহিনী এখন স্বাভাবিক আচরণের ভান করছে, যেন রাতে কিছুই হয়নি। কিন্তু সে নূপুরটা খুলতে রাজি হয়নি। রুদ্র ওষুধ এবং মেকানিকের খোঁজে নিচে গ্রামের হাটে এসেছে। তার শরীর টলছে। দোকানদারকে সে বলল, দাদা, এখানে ভালো ডাক্তার কোথায় পাবো? আর আর গ্যারেজের খবর কি? রাস্তা কি খুলেছে?
ডাক্তার দাদা তো ব্লক হসপিটালে, আর রাস্তা পরিষ্কার হতে বিকেল হয়ে যাবে বাবু। আপনার মুখটা অত ফ্যাকাশে কেন? রাতে কি ঘুম হয় নাই? হঠাৎ ভিড়ের মধ্যে থেকে এক জটাজুটধারী পাগলা ভিখারি দৌড়ে এসে রুদ্রর হাত খামচে ধরে। তার গায়ে ছাই মাখা, চোখ দুটো জবা ফুলের মতো লাল। সে রুদ্রর গা শোঁকে। গন্ধ, মরা মানুষের গন্ধ। তুই ছুঁয়েছিস না? তুই মরা হাত ছুঁয়েছিস? ছাড়ুন, কি সব বলছেন? ছাড়ুন বলছি। মরা হাড়ের সাথে সহবাস করিস না, করিস না। ওই নুপুর, ওই নুপুরটা সর্বনাশা। ওটা হাড়ের বাঁধন। খুলে ফেল, খুলে ফেল, খুলে ফেল, নইলে তোর মাংস খেয়ে নেবে। ও আসছে, ও আসছে, শরীর নিতে আসছে ও। গ্রামের লোকেরা ভিখারিকে সরিয়ে দেয়, কিন্তু যাবার সময় ভিখারি রুদ্রর দিকে তাকিয়ে একটা অদ্ভুত ছড়া কাটে। অমাবস্যায় মিলবে কায়া, হাড়ের ভিতর পিশাচ মায়া। মাংস দিলে মাংস পাবি, প্রাণের বদলে প্রাণ হারাবি। নূপুর, ও কি করে জানলো নূপুরের কথা? আমাকে সত্যিটা জানতেই হবে। এটা কোনো সাধারণ পাগলামি নয়। রুদ্র ডাক্তারের কাছে না গিয়ে সোজা পুরনো ব্লকের অফিসে যায়। কিছু টাকা খাইয়ে সে পুরনো ল্যান্ড রেকর্ডস আর 1920 থেকে 30 সালের স্থানীয় পত্রিকার ফাইল বের করে। ধুলোমাখা ফাইল ঘাঁটতে ঘাঁটতে তার চোখ আটকে যায়। পেয়েছি, 1925 সালের গ্যাজেট। কাগজটা জরাজীর্ণ। হেডলাইন: নীলকুঠির জমিদারের রহস্যজনক অন্তর্ধান। রুদ্র পড়তে থাকে। জমিদার প্রতাপ নারায়ণ চৌধুরী এবং তার প্রধান নর্তকী মঞ্জুরি দেবী একই রাতে নিখোঁজ হন। শোনা যায় জমিদার কোনো তান্ত্রিক ক্রিয়া করেছিলেন। পুলিশ কুঠির রক্তমাখা নাচঘর ছাড়া আর কিছু পায়নি। কে খুঁজছেন স্যার এত মন দিয়ে? কোনো গবেষণার কাজ? আচ্ছা দাদা, এই প্রতাপ নারায়ণ লোকটা কেমন ছিল? আর আর মঞ্জুরি দেবী? ওরে বাবা, সে তো পিশাচ ছিল। লোকে বলে সে নাকি কালো জাদু করত। তার রক্ষিতাকে জীবন্ত পুঁতে দিয়েছিল অমররত্ন পাওয়ার লোভে, কিন্তু নিজে কি করে মরল কেউ জানে না। তবে শোনা যায় ওই মঞ্জুরি দেবী মরার আগে অভিশাপ দিয়েছিল, যেদিন তার নুপুর আবার কেউ পড়বে সেদিন সে ফিরে আসবে। জীবন্ত পুঁতে দিয়েছিল? মাটির নিচে কঙ্কাল, আলিঙ্গন। রুদ্রর মাথায় সবটা পরিষ্কার হয়ে যায়। বেসমেন্টের ওই পুরুষ কঙ্কালটা প্রতাপের, আর নারী কঙ্কালটা মঞ্জুরির। প্রতাপ অমর হতে চেয়েছিল, কিন্তু মঞ্জুরি হয়তো মৃত্যুর মুহূর্তেও তাকে জড়িয়েই ধরেছিল যাতে সে পালাতে না পারে, অথবা কোনো তান্ত্রিক ক্রিয়া তাদের আত্মাকে আটকে রেখেছে। আর সেই নূপুরটাই চাবি। সোহিনী এখন মঞ্জুরির আধার। সর্বনাশ! আমি নিজের হাতে সোহিনীকে মৃত্যুর ফাঁদে পড়িয়েছি। আজই অমাবস্যা, আজ রাতেই সব শেষ হয়ে যাবে যদি আমি কিছু না করি। রুদ্র যখন বাড়ি ফেরে তখন সন্ধ্যা গড়িয়ে গেছে। সোহিনী ঘরে ছিল না। রুদ্র সারা বাড়ি খুঁজে তাকে আর খুঁজে পায় না। রাত বাড়ার সাথে সাথেই অমাবস্যার অন্ধকার গাঢ় হয়। হঠাৎই বেসমেন্ট থেকে একটা গোঙানির শব্দ আসে। রুদ্র টর্চ নিয়ে দৌড়ে নিচে যায়। সোহিনী, সোহিনী তুমি ওখানে? বেসমেন্টের দরজা ভাঙা। রুদ্র টর্চের আলো সোজা গিয়ে পড়ে সেই গর্তের ওপর। দৃশ্যটা দেখে রুদ্রের রক্ত হিম হয়ে যায়। সোহিনী গর্তের ভেতর সেই কঙ্কাল দুটোর ওপর শুয়ে আছে। সে পুরুষ কঙ্কালটার হাড়গুলোকে আদর করছে, চুমু খাচ্ছে। কতদিন পর তোমাকে ছুলাম, তোমার হাড়গুলো বড্ড ঠান্ডা গো। এসো আমার শরীরে, এসো। দেখো আমার নতুন শরীর এনেছি তোমার জন্য। তুমি তো আমার পবিত্রতা নষ্ট করেছিলে, পরে আবার জ্যান্ত কবর দিয়েছিলে।
এখন কোথায় তুমি? আমিও যে এখন তোমার সাথে আলিঙ্গন করতে পাগল হয়ে যাচ্ছি। এসো নারায়ণ, আদর করো। সোহিনী, কি কি করছো তুমি? চলে এসো ওখান থেকে, ওগুলো মরা হাত। সোহিনী ধীরে ধীরে ঘাড় ঘোরায়। টর্চের আলোয় তার চোখ দুটো সম্পূর্ণ সাদা দেখাচ্ছে, মনি নেই। তার ঠোঁটের কোণ দিয়ে লালা গড়িয়ে পড়ছে। সোহিনী নেই, আমি মঞ্জুরি। আর হ্যাঁ, এই আমার প্রতাপ নারায়ণ। আমরা আজ এক হব। তুই কেন এসেছিস? যা এখান থেকে। তুই তো কেবল মাধ্যম ছিলি নূপুরটা পৌঁছে দেওয়ার জন্য। আমি তোমাকে নিয়ে যাবই, সোহিনী আমার। রুদ্র সোহিনীর হাত ধরে টান মারে, কিন্তু সোহিনীর গায়ে এখন দানবীয় শক্তি। সে এক ঝটকায় রুদ্রকে 10 হাত দূরে ছিটকে ফেলে দেয়। বাধা দিস না, আজ পূর্ণ লগ্ন। প্রতাপ, ওঠো, আসো, আমরা আবার মিলন করি। হঠাৎই সোহিনীর ছায়ার ভেতর থেকে কালো ধোঁয়ার মতো একটা আকার বের হয়। মাটির নিচে থাকা পুরুষ কঙ্কালটা মটমট করে নড়ে ওঠে। একটা কঙ্কাল সার হাড়ের হাত মাটি পুড়ে বেরিয়ে রুদ্রর গলা টিপে ধরে। রুদ্রর দম বন্ধ হয়ে আসে। ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে বলছি। মারিস না ওকে প্রতাপ, ও তো দর্শক। ও দেখুক মৃত্যু কত সুন্দর হতে পারে। আজ আমাদের আবার বাসর হবে। কঙ্কালটা রুদ্রকে ছেড়ে দেয়। রুদ্র কাস্তে কাস্তে উঠে দাঁড়ায়। সে বুঝতে পারে সাধারণ শক্তিতে এর মোকাবিলা করা যাবে না, তাকে পালাতে হবে সাহায্যের জন্য। ভোর 4:30। রুদ্র কোনো রকমে প্রাণ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গ্রামের শেষ প্রান্তে মহাশ্মশান ঘাটে গিয়ে পৌঁছায়। সে শুনেছিল এখানে এক তান্ত্রিক থাকে। শ্মশানের আগুনের সামনে এক জরাজীর্ণ বৃদ্ধ বসে নরকটিতে করে মদ পান করছে। বাবা, বাবা, আমাকে বাঁচান। আমার স্ত্রীকে ওরা নিয়ে যাচ্ছে। ও নিজেকে মঞ্জুরি ভাবছে। তুই সেই নপুরওয়ালা, দেরি করে ফেলেছিস। বলেছিলাম না মরা হাড়ের বাঁধন বড় শক্ত। কি? তার মানে ওই ভিখারিটা আপনি ছিলেন? যাই হোক, আমি জানি না ওটা কি ছিল। আমি শুধু সোহিনীকে বাঁচাতে চাই। ও এখন কঙ্কালগুলোর সাথে শুয়ে আছে। ভুল, ও নিজেকে মঞ্জুরি ভাবছে না। মঞ্জুরি ওর শরীরে ঢুকেছে। আর ওই পুরুষ কঙ্কালটা হলো প্রতাপের অতৃপ্ত প্রেত। ওরা আজ সঙ্গম করবে, কিন্তু ওদের তো মাংস নেই। তাই সোহিনীর শরীরটা ওরা মাধ্যম হিসাবে ব্যবহার করবে। এর মানে? মানে হলো সূর্য ডোবার আগেই মঞ্জুরির আত্মা সোহিনীর শরীরকে সম্পূর্ণ খেয়ে ফেলবে। সোহিনীর আত্মা কঙ্কালে বন্দী হবে, আর মঞ্জুরি সোহিনীর রূপ ধরে তোর সাথে সংসার করবে। তুই টের পাবি না, কিন্তু তুই এক পিশাচিনীর সাথে থাকবি। এর কি কোনো উপায় নেই? আপনি যা বলবেন আমি তাই করব। আমার প্রাণ নিয়ে নিন, কিন্তু কিন্তু সোহিনীকে বাঁচান। তান্ত্রিক আগুনে একটা হাড় ছুঁড়ে দিয়েই বলে, উপায় একটাই, ওই নূপুর। ওই নূপুরেই মঞ্জুরির প্রাণ ভোমরা। কিন্তু ওটা খোলা সহজ নয়। ওটা এখন সোহিনীর মাংসের সাথে গেঁথে গেছে। কি করতে হবে আমাকে? এই মন্ত্রপুত জল আর লোহার শিকলে অমাবস্যার পূর্ণ লগ্নে যখন ওরা মিলনের জন্য তৈরি হবে, তখন ওই কঙ্কাল দুটোকে আগুন দিয়ে পোড়াতে হবে। আর সেই আগুনের তাপেই একমাত্র ওই নূপুর গলবে। কিন্তু মনে রাখিস, সোহিনী ওই আগুনের খুব কাছে থাকবে। একটু ভুল হলে সোহিনীও জ্বলে যাবে। আমি পারবো। আমি আমার সোহিনীকে ফিরিয়ে আনবই। যা, সময় খুব কম। সূর্য ওঠার আগেই সব শেষ করতে হবে, নইলে চিরকালের জন্য হালদার বাড়িতে তোদের দুটি কঙ্কাল যুক্ত হবে। রুদ্র যখন ফিরে আসে তখন হালদার বাড়ি এক অশুভ নিস্তব্ধতায় ডুবে আছে।
রুদ্র হাতে জেনারেটরের জন্য রাখা পেট্রোলের ক্যান, তান্ত্রিকের দেওয়া জল আর লোহার শিকল নিয়ে বেসমেন্টের দিকে এগোয়। তার বুক ধড়ফড় করছে। সৈনী, ভয় পেও না, আমি আসছি। হয় আমরা একসাথে ফিরবো, নয়তো একসাথে শেষ হব। বেসমেন্টে ঢুকতেই রুদ্র দেখে এক নারকীয় দৃশ্য। সোহিনী এখন আর শুয়ে নেই, সে দাঁড়িয়ে আছে গর্তের মাঝখানে। তার দুপাশে দুটি কঙ্কাল শূন্যে ভাসছে, যেন কোনো অদৃশ্য সুতোয় বাঁধা। সোহিনীর শরীর থেকে নীলচে আভা বের হচ্ছে। তুই আবার এসেছিস মূর্খ, দেখ আমরা এক হচ্ছি। পুরুষ কঙ্কালটি সোহিনীর পেছন থেকে তাকে জড়িয়ে ধরেছে, আর এর হাত সোহিনীর কোমরে। সোহিনী যন্ত্রণায় না সুখে কাতরাচ্ছে তা বোঝা দেয়। ছেড়ে দে, ছেড়ে দে ওকে শয়তান, ছেড়ে দে বলছি। রুদ্রতান্ত্রিকের দেওয়া মন্ত্রপুত জল ছুঁড়ে মারে কঙ্কালগুলোর দিকে। জল লাগতেই কঙ্কালগুলো থেকে হিস হিস শব্দে ধোঁয়া বের হতে থাকে। সোহিনী আর্তনাদ করে ওঠে। জ্বলছে, রুদ্র আমাকে বাঁচাও, ওরা আমাকে পুড়িয়ে দিচ্ছে। সৈনী, সৈনী সরে এসো। রুদ্র দৌড়ে গিয়ে সোহিনীর হাত ধরে টানার চেষ্টা করে, কিন্তু পুরুষ কঙ্কালটা রুদ্রকে ধাক্কা মারে। রুদ্র দেওয়ালে গিয়ে ছিটকে পড়ে, তার কপাল ফেটে রক্ত বের হয়। মাংস চাই, তাজা মাংস। মাংস চাস? নে তবে। রুদ্র পেট্রোলের ক্যানটা খুলে পুরোটা কঙ্কাল দুটোর ওপর এবং গর্তের ভেতর ঢেলে দেয়। কিছু পেট্রোল সোহিনীর শাড়িতেও লাগে। রুদ্রর হাত কাঁপছে। সৈনী, আমাকে বিশ্বাস করো, নড়বে না তুমি। রুদ্র এবার দেশলাই জ্বালায়। না, আগুন দেবে না, আগুন দেবে না। রুদ্র দেশলাই কাঠিটা ছুঁড়ে দেয়, দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। কঙ্কাল দুটো আগুনের মধ্যে আটকে পড়ে ছটপট করতে থাকে। মঞ্জুরির আত্মা সৈন্যের শরীর ছেড়ে বেরিয়ে আসতে চায়, কিন্তু নূপুর তাকে আটকে রেখেছে। সৈনী, পা বাড়াও, নুপুরটা আগুনের দিকে ধরো। রুদ্র, আমি নড়তে পারছি না, খুব গরম। তোমাকে পারতেই হবে সৈনী। রুদ্র আগুনের পরোয়া না করে ভেতরে ঝাঁপ দেয়। সে সোহিনীর পা ধরে আগুনের শিখার কাছে নিয়ে যায়। নুপুরটা আগুনের তাপে লাল হয়ে ওঠে। সোহিনী যন্ত্রণায় চিৎকার করছে। আর একটু সৈনী, সহ্য করো। হঠাৎই টং করে একটা শব্দ হয়। সোনার নুপুরটা গলে গিয়ে খসে পড়ে আগুনের মধ্যে। সাথে সাথেই এক বিকট অশরীরী আর্তনাদ শোনা যায়। মুক্তি, মুক্তি দে, মুক্তি দে, মুক্তি দে। কঙ্কাল দুটো একে অপরকে জড়িয়ে ধরে আগুনে ভস্ম হয়ে যায়। আগুনের কালো ধোঁয়া জানালা দিয়ে বেরিয়ে যায়। সোহিনী জ্ঞান হারিয়ে রুদ্রর কোলেই ঢলে পড়ে। রুদ্র তাকে প্যাঁচা কোলা করে জ্বলন্ত বেসমেন্ট থেকে বেরিয়ে আসে। সেদিন তারা সেখান থেকে বেঁচে ফেরে। এই ছিল তাদের ট্যুরের গল্প। এই ঘটনার 1 মাস পর হাসপাতালের বেডে সোহিনী বসে আছে। সে এখন সুস্থ। রুদ্র তার পাশে। সোহিনীর বাঁ পায়ে গোড়ালির কাছে একটা গভীর পোড়া দাগ রয়ে গেছে, ঠিক নূপুরের আকৃতিতে। এখন এখন কেমন লাগছে? ভালো, কিন্তু রুদ্র, মাঝে মাঝে রাতে মনে হয় কেউ যেন জানলার বাইরে দাঁড়িয়ে নূপুর বাজাচ্ছে। ওটা তোমার মনের ভুল। সব শেষ হয়ে গেছে, আমরা বেঁচে আছি, এটাই সত্যি। হ্যাঁ, আমরা বেঁচে আছি রুদ্র, আমরা বেঁচে আছি।